সকল ছাত্রছাত্রীকে আমার ক্লাসে স্বাগত জানাই। জটিল রাশি আমরা আগেই শুরু করেছি। পার্ট 1 আমাদের হয়েছে, ইউটিউবে আমি দিয়েছি, তোমরা দেখেছো এবং অ্যাসাইনমেন্ট অনেকে করে পাঠিয়েছো। তো আজকে আমরা পার্ট 2টা শুরু করব। পার্ট 2টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের মন দিয়ে শুনতে হবে যে পার্ট 2তে আমি অ্যাকচুয়ালি কী শেখাই তোমাদের। পার্ট 2তে আমি তোমাদের যেটা শেখাবো সেটা জটিল রাশির একদম মূল দুটো স্তম্ভ, একটা হলো আর্গুমেন্ট আর একটা হলো মডিউলাস। তো সেখানে যাওয়ার আগে একটা জিনিস আমরা একটু শিখে নিই, জটিল রাশির জ্যামিতিক প্রকাশ। ঠিক আছে, জটিল রাশির জ্যামিতিক প্রকাশ সেটা কিভাবে করা হয় সেটা একটু শিখে নিই। অর্থাৎ জটিল রাশিকে জ্যামিতিতে কীভাবে প্রকাশ করা হয় সেটা একটু শিখব। ধরো একটা জটিল রাশি জেড, তাকে আমরা লিখি এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এই এক্স প্লাস আই ওয়াইকে তুমি মনে মনে ভাবতে পারো যে রিয়েল পার্ট এক্স আর ইমাজিনারি পার্ট ওয়াই, এটা একটা বিন্দু স্থানাঙ্কর মতো করে ভাবতে পারো। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো জেড ইকাল টু কিউ হলো -1 প্লাস 2y, তার ক্ষেত্রে স্থানাঙ্কটা হবে -1 অর্থাৎ রিয়েল পার্ট আর 2 অর্থাৎ ইমাজিনারি পার্ট। তোমাকে এরকম করে ব্যাপারটা তুমি ভাবতে পারো। তাহলে একটা জটিল রাশিকে যখন আমরা একটা বিন্দু আকারে ভাবতে পারবো, তাহলে সেই বিন্দুর অবস্থানটা ঠিক যেমন জায়গায় হবে সেটাই জটিল রাশির অবস্থান হবে। তাহলে আরেকটু জিনিস ব্যাখ্যা করে বলি, ধরো দুটো অক্ষ টানো তার জন্য। ঠিক আছে, এটা দেখো এক্স ও, আচ্ছা এদিকে আসুক, এক্স ড্যাশ, এটা একটা অক্ষ, আর এটা ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা একটা অক্ষ। তাহলে এই যে দুটো অক্ষ, ঠিক আছে, এই দুটো অক্ষকে আমি সাহায্য নিয়ে আমি ওই বিন্দুর অবস্থানটা করব। এখানে এই যে এক্স ও এক্স ড্যাশ, এই অক্ষটাকে বলা হয় রিয়েল অ্যাক্সিস। রিয়েল অ্যাক্সিস, ঠিক আছে, রিয়েল অ্যাক্সিস বলা হয়। আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকে ওয়াই অক্ষ কিন্তু বলে না, এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে না, এই এক্স ও এক্স ড্যাশকে বলা হয় রিয়েল অ্যাক্সিস অর্থাৎ বাস্তব অক্ষ। ওয়াই ও ওয়াই ড্যাশকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে একটা রিয়েল অ্যাক্সিস, একটা ইমাজিনারি অ্যাক্সিস। এবার আমি কি করব না, এই পয়েন্টটাকে বা এই প্রথম এক্স ওয়াই বলি, তাহলে এখান থেকে এই মূল বিন্দু থেকে স্টার্ট, এখান থেকে এক্স যাব, এখান থেকে সোজা উপরে যাব, এই যে বিন্দুটা সেটা হবে তোমার এক্স কমা ওয়াই। তাহলে এই বিন্দুটা দ্বারা কোন জটিল রাশিকে বোঝাচ্ছে না, এক্স প্লাস আই ওয়াই। তাহলে এক্স প্লাস আই ওয়াই জটিল রাশিটা অবস্থান হলো এরকম একটা জায়গা। অনুরূপে তুমি যদি এই বিন্দুটার কথা বলো -1 2, -1 তো এইদিকে আসবে, 2 উপরের দিকে যাবে, এরকম একটা পয়েন্ট, এটা হবে -1, এটা হবে 2। ঠিক আছে, -1 2। তাহলে এই যে -1 2 বিন্দুটা, এটা হবে আর একটা জটিল রাশির, অর্থাৎ এই জটিল রাশিটাকে কোনটা, -1 অ্যাকচুয়ালি -1 2y, সেই জটিল রাশিটার অবস্থান। তাহলে বোঝা গেছে ব্যাপারটা যে প্রত্যেকটা জটিল রাশি 4টে পাদের, অর্থাৎ প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয়, চতুর্থ পাদ, এই 4টে পাদের মধ্যে কোনো না কোনো জায়গায় তার একটা অবস্থান কিন্তু থাকবে। যেমন কি আর একটা উদাহরণ দিই, ধরো কেউ যদি দেয় -1/2 -3/2i, তাহলে এটাকে পয়েন্ট আকারে ভাবলে রিয়েল পার্ট -1/2 আর ইমাজিনারি পার্ট এইটা। তাহলে এরকম করে, তাহলে নিশ্চয়ই এরকম একটা জায়গায় বিন্দুটা অবস্থান হবে, থার্ড পাতে একটা জায়গায় বিন্দুটা অবস্থান হবে। তাহলে প্রত্যেকটা জটিল রাশির 4টে পাদের কোথাও না কোথাও তার একটা অবস্থান থাকবে। এই অবস্থানকে বলা হয় জটিল রাশিকে জ্যামিতিতে প্রকাশ। অর্থাৎ জটিল রাশিটা তার অবাস্তব জিনিস, তাকে একটা ছবি এঁকে একটা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে একটা জ্যামিতিতে প্রকাশ করা যেতে পারে। আচ্ছা, এবার আমরা শিখে নেব মডিউলাস। তাহলে মডিউলাস যেটা আমরা বলেছিলাম যে জটিল রাশির মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে এইটা শেখার জন্য একটা জটিল রাশি ধরি জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স ও ওয়াই বাস্তব
আর আই ইকাল টু √(-1) এটা আমরা জানি। ধরি যেটিকে জটিল রাশির জটিল রাশির মডিউলাস হবে √real z তার স্কোয়ার প্লাস ইমাজিনারি z তার স্কোয়ার। কি বললাম না, জেড জটিল রাশির মডিউলাস হবে রিয়েল জেড মানে কি, রিয়েল জেড মানে এক্স, তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর ইমাজিনারি জেড তার স্কোয়ার। অ্যাকচুয়ালি স্কোয়ারটা বোঝানোর জন্য পুরোটা হোল স্কোয়ার দেওয়া উচিত, তার স্কোয়ার। এবং এটি প্রকাশ করা হয় মড জেড বা এমওডি জেড দ্বারা। বোঝা গেল? তাহলে মডিউলাস আমরা কী দ্বারা প্রকাশ করি? মড জেড বা এমওডি জেড দ্বারা। অর্থাৎ এর অঙ্কের ভাষায় লিখি, মড জেড সমান √real জেড তার স্কোয়ার আর ইমাজিনারি জেড তার স্কোয়ার। এইভাবে লিখে দিলেই হবে যে রিয়েল জেড তার স্কোয়ার প্লাস ইমাজ জেড তার স্কোয়ার। তাহলে এটা হলো মডুলাসের সূত্র। এবার একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরো জেড ইকাল টু, একটা উদাহরণ ধরে নাও, ধরো 6 + 8 আর 64 8i, ঠিক আছে? তাহলে জেড ইকাল টু 6 + 8i। তাহলে আমার এখন মড জেড চাই। আমি কি করব? এই মড জেডে অর্থাৎ এই জটিল রাশির রিয়েল পার্ট কত? 6 তার স্কোয়ার, আর ইমাজিনারি পার্ট কত? 8 তার স্কোয়ার। কত হয়? 36 64 100, সেই জন্য হয়ে যাচ্ছে 10। আবার একই জটিল রাশি ধরো আমি একটু অন্যরকম ধরি, ধরো -6 - 8i, তখন মড জেড কত হবে? সেই একই নিয়মে রিয়েল পার্ট অর্থাৎ -6 তার স্কোয়ার, আর এর ইমাজিনারি পার্ট হলো কিন্তু -8 তার স্কোয়ার। একই রকম হবে 36 64 10। এবারে বোঝা গেছে? অর্থাৎ সূত্রটা হলো এটা যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট, তোমাকে যে অঙ্কটা দেয়া থাকবে সেটা রিয়েল পার্ট কত আর ইমাজিনারি পার্ট কত আগে বুঝে নিতে হবে, সেটারই স্কোয়ার করতে হবে। তো আবার একটা উদাহরণ দিই, ধরো জেড ইকাল টু, ধরো আমি এটাকে একটু কায়দা করে দিই, ধরো কঠিনটাই হয়ে গেছে এটা। তাহলে মড জেড ইকাল টু কত হবে? তাহলে রিয়েল মানে কি -6 তার স্কোয়ার, আর ইমাজিনারি কত? 8 তার স্কোয়ার, সেটাও 10 হবে। এটা বোঝা গেছে? যদি -6 স্কোয়ার 36 হয়ে যায়, মাইনাস প্লাসটা থাকে না, সেই জন্য উত্তরগুলো এক হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে সোজা কথা মডিউলাস আমি বের করতে চাই। মডিউলাস মানে কি? মডিউলাস মানে কিন্তু মেন ফর্মুলা কিন্তু এইটা, রিয়েল জেড তার স্কোয়ার আর ইমাজিনারি জেড তার স্কোয়ার। রিয়েল জেডের বাংলাটা নিশ্চয়ই জানো, জেডের বাস্তব অংশ আর এটা জেডের অবাস্তব অংশ, অর্থাৎ একটা এক্স আর একটা ওয়াই। আমি এখানে লিখে দিতে পারি অবশ্য ছোট করে, যে এটা এক্স স্কোয়ার আর এটা তোমার কিন্তু ওয়াই স্কোয়ার। ঠিক আছে? তাহলে ব্যাপারটা ক্লিয়ার। এবার এই মডিউলাস জেড বলতে ছবিতে কি বোঝায় সেইটা একটু আমি আলোচনা করব। অ্যাকচুয়ালি ছবিতে মডিউলাস জেড অ্যাকচুয়ালি কোনটা বোঝাচ্ছে ছবিতে, আর ছবি এঁকে ব্যাপারটা একটু ক্লিয়ার করব। ধরো একটা জটিল রাশি জেড ইকুয়াল টু x + iy, তো আমি রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিস টানছি, এটা এক্স, এটা ও, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। আমি ধরো জেড ইকুয়াল টু x + iy, তাহলে এটা একটা বিন্দু, এটা x, y বিন্দু। এই বিন্দু থেকে মূল বিন্দু যোগ করলে আমি কি পাচ্ছি? এটা মূল বিন্দুটা তো আমি ধরলাম জেড, তাহলে ও জেড পাচ্ছি।
তাহলে ও জেড হলো অ্যাকচুয়ালি মড জেড, তাহলে এটা জেড দাও নাম দাও, পি নাম দাও, তাহলে ওটা ওপি, তাহলে ওপি অ্যাকচুয়ালি হলো মড জেড। তাহলে এই যে মডিউলাস আমি বের করছি সেটা কি করছি না, ওই বিন্দু, আমি আরেকবার বলছি, এই যে মড জেড বের করছি অ্যাকচুয়ালি এটা কী বের করছি না, মড জেডটা হলো একটা ডিস্টেন্স। কি ডিস্টেন্স না, মূল বিন্দু থেকে ওই বিন্দুটার অবস্থানের দূরত্ব। আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরো আমি একটা উদাহরণ দিয়ে একটুখানি দিচ্ছিলাম যে -6 -8i, আমরা অঙ্কটা করে কত পেয়েছিলাম, মড জেড কত পেয়েছিলাম, 10 পেয়েছিলাম। মানে কি, তাহলে এইটাকে বিন্দু আকারে ভাবলে কত, -6 -8, এই বিন্দুটা কোথায় আছে, এরকম একটা জায়গায় আছে, -6 -8, এই বিন্দুটার স্থানাঙ্ক আমি কিউ দিলাম, ও থেকে যোগ করলে ও কিউ, এই ও কিউ হলো 10, তাহলে ও কিউটাই হবে কিন্তু 10। মানে অর্থাৎ মডিউলাস বের করা মানে, একটা জটিল রাশির মডিউলাস বের করা মানে জটিল রাশিটি মূল বিন্দু থেকে কতটা দূরে অবস্থিত অ্যাকচুয়ালি সেটা মেজারমেন্ট করা হয়। যেহেতু এটা দূরত্ব বোঝানো হয় সেই জন্য এটা কখনো ঋণাত্মক হয় না। আরেকবার বলছি, যেহেতু মডিউলাসের দ্বারা কোনো জটিল রাশির দূরত্ব বোঝানো হয় সেই জন্য মডিউলাস কখনো ঋণাত্মক হয় না। মডিউলাস কিন্তু 0 হতে পারে। সেটা কিভাবে না, মূল বিন্দুর মডিউলাস, তাহলে এটা মূল বিন্দু, তো মূল বিন্দু থেকে কত দূরে অবস্থিত, তাহলে কিন্তু বলতে হবে মূল বিন্দু থেকে 0 একক দূরে অবস্থিত। সেই সেন্সে মডিউলাস 0 হতে পারে, কিন্তু মডিউলাস কখনো ঋণাত্মক হতে পারে না। এবার মডিউলাসের উপর কতগুলো দ্রষ্টব্য আমি একটু নোট আমি করাচ্ছি, সেটা একটু দেখে নেব। মডিউলাসের উপর কী করব, নোট, কতগুলো নোট করে নিচ্ছি। দেখো, নোট লেখো, নোট 1 নম্বর নোট। 1 নম্বর নোটে কি বলছে না, জেড ইকাল ধরো এক্স প্লাস আই ওয়াই একটা জটিল রাশি, তাহলে আমি মড জেড কত পাচ্ছি, একটু আগে শিখলাম যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট তার স্কোয়ার। ওকে, আচ্ছা জেড বার কত হবে বলো, জেড বার অর্থাৎ জেডের কনজুগেট, মানে জেডের কনজুগেট মানে অনুবন্ধী কি হয়, এক্স মাইনাস আই ওয়াই। তাহলে বলো এক্ষেত্রে মড জেড বার কত হবে, এটাও দেখো সেই রিয়েল পার্ট আর সেই ইমাজিনারি পার্ট তার স্কোয়ার। দেখো রিয়েল পার্ট এক্স আর ইমাজিনারি পার্ট কিন্তু -y, সেই জন্য -y স্কোয়ার দিয়েছি। আলটিমেটলি কিন্তু ব্যাপারটা সেম এসছে, এক্স স্কোয়ার এসছে, এটাও ওয়াই স্কোয়ার এসছে। আচ্ছা এবার ধরো আমি মাইনাস জেডের করি, ধরো মাইনাস জেড, আচ্ছা ভেবে দেখো জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে মাইনাস জেড হবে -x প্লাস আই ওয়াই, মানে জেডের মানটা বসিয়ে দিলাম, এটা অ্যাকচুয়ালি কত হয় -x মাইনাস আই ওয়াই। ঠিক আছে, তাহলে মাইনাস জেড, তাহলে মাইনাস জেডের মানে এক্স প্লাস আই ওয়াই, তাহলে -x মাইনাস আই ওয়াই। তাহলে এবার ভেবে দেখো এখানে মাইনাস জেডের আমি যদি মডিউলাস নিই কী পাবো, রুট ওভার রিয়েল পার্ট মানে -x তার স্কোয়ার আর ইমাজিনারি পার্ট -y। আচ্ছা এই যে ইমাজিনারি পার্ট -y বলছি, তুমি বুঝতে পারছো তো তোমরা, অ্যাকচুয়ালি ইমাজিনারি পার্ট বলতে এই -y চিহ্ন নিয়ে বলতে হয় -y। ঠিক আছে, এটা আগের ভিডিওতে আমি ভালো করে দেখিয়েছি। হ্যাঁ, এটা এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দেখো 3 ক্ষেত্রে মানটা কিন্তু সেম এসছে, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এসছে। সেই জন্য আমি বলতে পারি অতএব মড জেড সমান মড জেড সমান মড অফ জেড বার সমান মড অফ মাইনাস জেড। এই 3টে রেজাল্ট কিন্তু সেম হয়। কোনো কমপ্লেক্স নাম্বার অর্থাৎ কোনো জটিল রাশির মড ভ্যালু, তার বারের অর্থাৎ তার অনন্যকের মড ভ্যালু এবং তার মাইনাসের মড ভ্যালু 3টে কিন্তু সেম হয়। আমি সেটা নোট 1-এ দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা চলে যাব নোট 2, নোট 2-তে চলে যাব। ঠিক আছে, আচ্ছা একটু নোট 2টা একটু দেখা যাক কী আছে। নোট 2-তে যেটা বোঝানো হচ্ছে 2 নম্বর নোটে, সেটা হলো জেড ডট জেড বার। এটা কি হয় একটু দেখি, জেড ডট জেড বার কী হয়, এক্স প্লাস আই ওয়াই, জেড তো এক্স প্লাস আই ওয়াই আর জেড বার কত এক্স মাইনাস আই ওয়াই, তাই তো। এটা গুণ করলে কত হয় এক্স স্কোয়ার আর আই ওয়াই এর হোল স্কোয়ার
মানে এটা এক্স স্কোয়ার আর এটা ওয়াই স্কোয়ার, এটা হয়। তাহলে জেড ইন্টু জেড বার কত হয়, এটা হয়। আর এইটা সমান একটু আগে আমরা শিখলাম, এইটা অ্যাকচুয়ালি কে আমি লিখতে পারি, আচ্ছা এইভাবে না লিখে বুঝতে অসুবিধা হবে, আমি এভাবে করি। মড জেড মানে কি, মড জেড হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। আর মড জেডের স্কোয়ার করলে কি হবে, তাহলে এবারে আর রুট ওভারটা থাকবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আসবে। এটা দুটো সেম এসছে, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুটো সেম এসছে। এখান থেকে বলতে পারি যে জেড ডট জেড বার সমান মড জেডের হোল স্কোয়ার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। জেড ডট জেড বার সমান মড জেডের স্কোয়ার। কীভাবে এলো একটু বুঝিয়ে দিই। জেড ডট জেড বার মানে জেডটা এক্স প্লাস আই ওয়াই আর জেড বারটা এক্স মাইনাস আই ওয়াই, জেড বার মানে কনজুগেট, সেটা যদি গুণ করো আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর মড জেড মানে তো এটা হয় আমরা জানি, তাকে যদি স্কোয়ার করো রুট বাদ গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো একই রেজাল্ট আসার জন্য এই দুটো সেম হয়ে গেছে। জেড ডট জেড বার সমান জেডের বারের জেডের স্কোয়ার, মড জেডের স্কোয়ার। তাহলে 3 নম্বর হলো, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলেছিলাম 2 নম্বর হলো, 3 নম্বরে যেটা আমি লিখব সেটা একটু লিখেই দিই। আমি মুখে একটু আগে বললাম না যে জটিল রাশি কখনো ঋণাত্মক হয় না, বড়জোর ওই ধনাত্মক হয়, শূন্য হয়, তাই তো। শূন্যটা কখন হয়, ধরো জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, এই জটিল রাশির যদি জেডও 0 হয় আর ওয়াই জেড 0 হয়, তখন মড জেড কত হবে, 0 হবে। এটা একটু মনে রেখে দিও, ঠিক আছে। একমাত্র মড জেড 0 কখন হয়, যদি এক্স এবং ওয়াই উভয়ই 0 হয়, অর্থাৎ একটা জটিল রাশির রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট দুটোই যদি 0 হয়, তাহলে তার মডের ভ্যালু 0 হবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। তাহলে 3টে পয়েন্ট আমরা শিখে নিলাম। আর একবার দেখে নাও 3টে পয়েন্ট। প্রথমটা হলো যে জেড বার, মড জেড, জেড বারের মড আর মাইনাস জেডের মড সব ইকুয়াল। তারপরটা শিখলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেড ডট জেড বার সমান মড জেডের স্কোয়ার, সেটা শিখলাম। আর 3 নম্বর, জেড বারের ভ্যালু 0 হবে কখন, যখন তার রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট দুটোই 0 হবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে অ্যাকচুয়ালি জটিল রাশির মডিউলাস কী, জ্যামিতিতে তার কীভাবে অবস্থান এবং সেই সংক্রান্ত 3টে নোট আমরা সবটাই কিন্তু শিখলাম। আচ্ছা, জটিল রাশির আর একটা গুরুত্বপূর্ণ পার্টে আমরা প্রবেশ করব, সেটা হলো আর্গুমেন্ট। আর্গুমেন্ট বা অপর নাম অ্যামপ্লিটিউড, আমরা ইংলিশটা লিখে দিয়েছি অ্যামপ্লিটিউড অর আর্গুমেন্ট। তো এই পার্টটা মডিউলাস যেমন শিখলাম, এটাও একটা জটিল রাশির খুব ভাইটাল একটা পয়েন্ট, সেটা আগে লিখে নাও, ঠিক আছে। আগে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউডটা কী জিনিস সেটা আগে তোমরা খাতায় লিখে নাও, তারপর আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরি জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, প্যাকেটে লিখে দাও যেখানে এক্স ও ওয়াই বাস্তব আর আই ইকাল টু -1। এটা তো লিখতেই হয়, একটু লিখে দিলাম। আচ্ছা, এটা এভাবে না লিখে এভাবে লেখো। ধরি জেড ইকাল এক্স প্লাস আই, যেখানে এক্স ওয়াই বাস্তব এবং আর একটা কন্ডিশন বাড়বে, তো এখানে ব্র্যাকেট দিলাম না, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নট ইকাল যেন 0 হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে থিটা যে মানে, তাহলে থিটা এর যে মানের জন্য x ইকাল টু মড জেড cos থিটা না, x cos থিটা এবং y ইকাল টু মড জেড সাইন থিটা
দুটি সমীকরণ সিদ্ধ হয় থিটা যে মানের জন্য x mod z cos থিটা y mod z sin থিটা দুটি সমীকরণ সিদ্ধ হয় থিটা এর সেই মান বা মানগুলিকে, মানে একটা মানের জন্য তো হবে না, সেই মান বা মানগুলিকে বলা হয় জেড এর আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড। এটি এএমপি-জেড বা এআরজি-জেড দ্বারা চিহ্নিত করা হয়। ব্যাপারটা বোঝা গেছে? আরেকবার বলে দিই, ভালো করে দেখে নাও। জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স ওয়াই বাস্তব, আই √1 আর একটা কন্ডিশন যোগ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেন 0 না হয়। তাহলে থিটার যে মানের জন্য এই দুটো সমীকরণ সিদ্ধ করবে, থিটার সেই মান বা মানগুলোকে, অনেক মান হতে পারে, ঠিক আছে, ধরো থিটার মান 30-এর জন্য সিদ্ধ করবে, থিটার মান 70-এর জন্য সিদ্ধ করছে, থিটার মান 120-র জন্য থিটা সিদ্ধ করছে, তখন সবকটা মানকে বলা হয় জেডের আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এবং এই থিটার মানটা সর্বদা -π থেকে +π এর মধ্যে থাকবে, এটা একটা কন্ডিশন। থিটার সেই সমস্ত মান নেব যেই মানগুলো কিন্তু -π থেকে π এর মধ্যে থাকবে, সেগুলোকে আমরা, সেই সমস্ত মানকে আমরা অ্যামপ্লিটিউড জেড বলব, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেছে? একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে একটু বোঝানোর চেষ্টা করি, একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি। ধরো জেড ইকুয়াল টু আছে তোমার 1 + √3i। তাহলে তোমার হিসেব মতো এই সমীকরণটা কত আসে? এক্স ইকুয়াল টু mod z, আগে mod z টা বের করে নাও। তাহলে mod z হবে √1² আর √3² 1 3 √4 2। তাহলে mod z বেরিয়ে গেল। এবার এই সমীকরণে বসিয়ে দাও। সমীকরণ অনুসারে cos z সমান x/mod z, cos θ সমান, তাহলে x/mod z। আচ্ছা, x মানে রিয়েল পার্ট এখানে কত 1, আর mod z কত পেয়েছে 2, তাহলে 1/2 cos θ, তাই তো। আচ্ছা, আর একটা sin θ সমান কত, y/mod z। y কত বলো, y দেখো ইমাজিনারি পার্ট মানে √3, আর mod z কত 2, √3/2, তাই তো। এবার তুমি বলো, আমরা এখান থেকে লিখতে পারি cos θ সমান, cos কত মান হাফ হয়, আমরা জানি যে cos হাফ হয় cos 60 ডিগ্রি মান। তাহলে থিটা মানে এখানে কত পেলাম, 60 ডিগ্রি পেলাম। থিটা মানে আমরা কত পেলাম, 60 ডিগ্রি পেলাম। এবার এখানে এসো, সাইন কত মান, √3/2, এটাও দেখো সাইন 60-এর মান। তাহলে এখানে কত পেলাম, থিটা সমান কত পেলাম, 60 ডিগ্রি পেলাম। তাহলে দু জায়গা থেকে থিটার মান 60 পাচ্ছি, তার মানে থিটার মান 60 এই সমীকরণটাকে সিদ্ধ করছে এবং এই সমীকরণটাকে সিদ্ধ করছে, তাই তো। এটাকেও সিদ্ধ করছে, এটাকেও সিদ্ধ করছে। সেই জন্য থিটার মান যে 60, এই 60 ডিগ্রিটা হবে অ্যামপ্লিটিউড অফ জেড। সেটা কীভাবে লিখব, সেটা একটু মুছে একটু লিখি না, কিনা জায়গা নেই, এখানে লিখছি। অতএব অ্যামপ্লিটিউড জেড সমান 60 ডিগ্রি, অর্থাৎ অ্যামপ্লিটিউড জেড সমান 60 ডিগ্রি, বা এভাবে লিখতে পারো আর্গুমেন্ট জেড সমান 60 ডিগ্রি, এভাবে লিখতে পারো। তবে সাধারণত কেউ কিন্তু ডিগ্রিতে
অ্যামপ্লিটিউড প্রকাশ করে না, সব পাইকে মানে রেডিয়ানে প্রকাশ করে। সেই জন্য আমার মনে হয় রেডিয়ানে প্রকাশ করে দেওয়া উচিত ছিল। যাই হোক, রেডিয়ানে প্রকাশ করতে হয়। অনেকে ডিগ্রিতে করে, কিন্তু রেডিয়ানে সবাই করে। মানে 60 ডিগ্রি বা এটা কত π/3, 60 ডিগ্রি বা কত π/3, তাহলে সেটা হবে 60 ডিগ্রি বা π/3 বা π/3। অনেকে ডিগ্রিতে প্রকাশ করে, অনেকে রেডিয়ানে প্রকাশ করে। কোনো রুল নেই যে ডিগ্রিতে করা যায় না, কিন্তু বইতে বেশিরভাগ জায়গায় সব রেডিয়ানে প্রকাশ হয়, অর্থাৎ আমরা π/3টাই লিখব। তাহলে বোঝা গেল। তাহলে এই যে জেড ইকাল i প্লাস √3i, তার অ্যাম্প্লিটিউড আমি কত বের করলাম? 60 ডিগ্রি বা π/3 রেডিয়ান। ক্লিয়ার ব্যাপারটা? আরেকবার ব্যাখ্যা করে দিই ব্যাপারটা কী হলো। খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো। অ্যাম্প্লিটিউড অর আর্গুমেন্ট কার হয়? জটিল রাশির হয়। কিভাবে হয় না, একটা জটিল রাশি স্ট্যান্ডার্ড ফরম্যাটে ধরেছি জেড ইকাল x প্লাস iy। এখন ঘটনা হলো দুটো সমীকরণ, একটা হলো x ইকাল মড জেড কস থিটা, এটা হলো y ইকাল টু মড জেড সাইন থিটা। এই দুটো সমীকরণকে থিটার যে মানের জন্য সিদ্ধ করবে সেই মানকে বলা হয় জেটের, সেই মানকে বলা হয় জেটের আর্গুমেন্ট। এই কথাটা এখানে লেখা আছে। এবং আর্গুমেন্ট একের অধিকও হতে পারে, কিন্তু কন্ডিশন একটা, যে আর্গুমেন্ট সর্বদা -π থেকে পায়ের মাঝখানে থাকবে। একটা উদাহরণ দিয়েছি, জেড ইকাল টু 1 প্লাস √3i, মড জেডটা আগে বের করে নিয়েছি 2। তাহলে এই ফর্মুলা অনুসারে কস থিটা সমান x/mod z, x/mod z করে হাফ, সেখান থেকে থিটার মান π/3। আবার এখানে দেখো সাইন থিটা সমান y/mod z, সেখান থেকে থিটার মান π/3। একই মান বেরিয়েছে, যদি একই মান না বেরোতো কিন্তু ওটা মডিউলার এই অ্যাম্প্লিটিউডে যেত না। যেহেতু উভয় ক্ষেত্রে π/3 বেরিয়েছে বা 60 ডিগ্রি বেরিয়েছে, যেটা কিনা -π থেকে পায়ের মধ্যে পড়ছে, সেই জন্য আমি এক কথায় বলতে পারি যে অ্যাম্প্লিটিউড জেড সমান 60 ডিগ্রি বা π/3 রেডিয়ান। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর একটা উদাহরণ দিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা, জটিল রাশি এবার আমি কী করবো বলো তো। জটিল রাশি যে দুটো যে কন্ডিশন পড়লাম না, একটা হলো যেমন তুমি একটু আগে পড়লে যে x সমান মড জেড কস থিটা আর y ইকাল টু মড জেড সাইন থিটা। কী শিখলাম আমরা? যে থিটা যে মানের জন্য দুটো সমীকরণ পৃথক পৃথকভাবে সিদ্ধ হয়, থিটা সেই মানটা জেটের আর্গুমেন্ট হয়। এটা শিখলাম তো। এই দুটো সমীকরণকে একটা সমীকরণে কীভাবে প্রকাশ করে দেখো। আমি এখান থেকে লিখতে পারি যে কস থিটা সমান x/mod z, আর এখান থেকে লিখতে পারি যে সাইন থিটা সমান y/mod z। এবার আমি কি করব না, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে দেব। এবারে তাহলে কি হবে, উপরে সাইন থিটা মানে y/mod z আর নিচে x/mod z। mod z কেটে যাবে, এটা হয়ে যাবে ট্যান থিটা আর এটা হয়ে যাবে y/x। তাহলে এটা বোঝা গেল। তাহলে দেখো দুটো সমীকরণকে কম্বিনেশন করে একটা সমীকরণে আমরা প্রকাশ করলাম, এবং এখান থেকে থিটার মানটা পেয়ে যাব। কিভাবে? একটা উদাহরণ, যে উদাহরণটা একটু আগে করলাম সেটাই আমি করছি, 1 প্লাস √3i। তাহলে এখানে x কত বলো? 1, আর y কত? √3। এবার আমি কি চাই? থিটার মান চাই। তাহলে ট্যান থিটা সমান y/x, মানে উপরে √3 নিচে 1, মানে এটা কত হচ্ছে ট্যান π/3, মানে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো থিটার মানটা আমি পেয়ে গেলাম, থিটার মানটা পেলাম π/3। এটাই অ্যান্সার। দেখো ডাইরেক্ট পেয়ে গেলাম থিটার মান π/3, কত সহজে পেয়ে গেলাম। কিন্তু এই কম্বাইন্ড সূত্রটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আমি যে কোনো কমপ্লেক্স নাম্বারের অর্থাৎ যে কোনো জেটের আর্গুমেন্ট এই ফর্মুলা ইউজ করে বের করতে পারি না, কিন্তু যে কোনো কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট এই দুটো সূত্র দিয়ে আমরা বের করতে পারি, কিন্তু এই সূত্র দিয়ে বের করতে পারি না। তাহলে কোথায় পারি আর কোথায় পারি না সেটা একটু বুঝে নেব, ঠিক আছে? তাহলে কোথায় কোথায় একদম প্রাইমারি সূত্রটা লাগাবো আর কোথায় ওই ট্যান থিটা সমান y/x সূত্রটা লাগাবো সেটা একটু ব্যাখ্যা করে নেব, এবং ব্যাখ্যা করে যেটা পাবো সেটা আমি কম্বাইন করে লিখে দিচ্ছি। দেখো আমি x অক্ষ আর y অক্ষ টেনেছি, অর্থাৎ একটা রিয়েল
একটা ইমাজিনারি অ্যাক্সিস, একটা রিয়েল অ্যাক্সিস টেনেছি, একটা ইমাজিনারি অ্যাক্সিস টেনেছি। এই রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস মিলে টোটাল বোর্ডটাকে 4টে কোয়াড্রেন্টে ভাগ করেছে, অর্থাৎ 4টে পাদে। তাহলে এটা ফার্স্ট পাদ, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এগুলো জানো, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা জানো, আর এটা ফোর্থ কোয়াড্রেন্ট, এটা আমরা জানি। এবার যখন একটা কমপ্লেক্স নাম্বার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে তখন তার অ্যামপ্লিটিউডের সূত্র হবে থিটা সমান tan ইনভার্স y/x। তাহলে যখন একটা কমপ্লেক্স নাম্বার ফার্স্ট পাতে থাকবে তখন থিটা সমান tan ইনভার্স y/x। যখন একটা একই জিনিস যখন থার্ড কোয়াড্রেন্টে থাকবে তখন থিটা সমান মাইনাস tan ইনভার্স y/x। আবার যখন এখানে থাকবে তখন পাই মাইনাস tan ইনভার্স y/x থিটা সমান। আবার যখন এই কোয়াড্রেন্টে থাকবে থিটা সমান এইটা আগে হবে, মানে tan ইনভার্স y/x, সেখান থেকে পাই বাদ যাবে। এই যে জিনিসটা আমি রেডি করে দিলাম এর ভিতরে কিন্তু অনেক ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটা আমি আপাতত করছি না, কারণ ওটা তোমাদের কাছে জটিল হয়ে যাবে। আমি অ্যামপ্লিটিউড ছেলেমেয়েদের খুব অসুবিধা হয়, সেই জন্য আমি 4টে কোয়াড্রেন্টে অ্যামপ্লিটিউডের 4টে সূত্র আমি দিয়ে দিয়েছি। তাহলে দেখো, যে কোনো কমপ্লেক্স নাম্বার এই 4টে কোয়াড্রেন্টে যেখানে হোক থাকবে, তার বাড়িতে আর থাকবে না। তাহলে যে কোয়াড্রেন্টে থাকবে অর্থাৎ যে পদে থাকবে তুমি সেই পদের ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। তাহলে একটা উদাহরণ দিই, এটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। ধরো আমি একটা উদাহরণ দেব, ধরো z1 সমান -1 প্লাস √3i। আচ্ছা, এখানে কন্ডিশন লিখি, যেখানে x আর y সবাই কিন্তু 0 থেকে যেন বড় হয়। এখানেও লিখি, যেখানে তোমরাও খাতায় লিখে নাও, x আর y সেটা যেন 0 থেকে বড় হয়। এখানেও এ পাশে লিখতে হবে, যেখানে x, y সেও যেন 0 থেকে বড় হয়, যেখানে x, y সেটা যেন 0 থেকে বড় হয়, তবে কিন্তু সূত্রগুলো অ্যাপ্লিকেবল। তাহলে ভেবে দেখো, এখানে হিসেব মতো তুমি কত পাচ্ছ, রিয়েল পার্ট কত পাচ্ছ বলো, রিয়েল z1 কত পাচ্ছ -1, আর ইমাজিনারি পার্ট কত পাচ্ছ √3। এবার ভেবে দেখো যে -1 √3i কোন কোয়াড্রেন্টে অবস্থিত, ভেবে দেখো কোন কোয়াড্রেন্টে অবস্থিত। এটাকে বিন্দু আকারে ভাবলে কি হয়, -1 √3, মানে প্রথম পার্টটা -1, পরের পার্টটা √3। -1 √3 কোন কোয়াড্রেন্টে থাকে ভেবে বলো। যে আমি জানি যে -1 √3 সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, অর্থাৎ এখানে থাকে, এই সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে। তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যামপ্লিটিউড থিটা মানটা আমরা কীভাবে বের করব, তাহলে সূত্র দেবো থিটা সমান পাই মাইনাস tan ইনভার্স y/x, এটা হলো কন্ডিশন। তাহলে বসিয়ে দাও পাই মাইনাস tan ইনভার্স y কত, y কত, এটা √3টা y হবে, আর x কত, xটা -1 নেব না 1 নেব। কেন না, এখানে দেখো কন্ডিশনটা দিয়ে দিচ্ছি, x y কিন্তু ধনাত্মক মানটা নেব, তাই x আর y এর ধনাত্মক মান নেব কেবলমাত্র এই ফর্মুলাগুলো ব্যবহার করার জন্য, কেবলমাত্র এই ফর্মুলাগুলো ব্যবহার করার জন্য। এটা একটা টেকনিক। তাহলে পাই মাইনাস tan ইনভার্স √3, পাই মাইনাস tan ইনভার্স √3 মানে tan π/3, tan 60। এই √3 জায়গায় লিখেছি tan 60, tan কাট কেটে যাবে, এটা ইনভার্সের একটা নিয়ম, tan বাদ হয়ে যায়, এটা 2π/3 হয়। তাহলে অ্যাম্প্লিটিউডটা কত বেরোলো 2π/3। তাহলে যেহেতু কমপ্লেক্স নাম্বারটা -1 √3 অর্থাৎ দ্বিতীয় পাদে আছে, সেই দ্বিতীয় পাদের ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করবে। আমি কি করেছি, তো এটা হলো মেন ফর্মুলা। এই মেন ফর্মুলাটা শুধু জানলে কিন্তু অ্যাম্প্লিটিউড বের করা অনেক সময় কঠিন হয়ে যায়। আমি ওই জন্য তোমাদের সুবিধার কথা ভেবে 4টে কোয়াড্রেন্টে 4টে ফর্মুলা আলাদা করে দিয়েছি। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে এই ফর্মুলা দেবে, থার্ডে থাকলে তার আগে মাইনাস বসাবে,
সেখানে থাকলে পাই থেকে এটা বাদ দেবে, পাই মাইনাস, আর এইটাকে মাইনাস গুণ করে দিতে হবে, মানে এটাকে মাইনাস গুণ করে দিলে এইটা আগে চলে আসবে, মাইনাস পাইটা পিছনে চলে আসবে। তাহলে ব্যাপারটা চারটে কোঅর্ডিনেট, চারটে সূত্র আলাদা করে দিয়েছি। শুধু কন্ডিশনটা নতুন আমি একটা কন্ডিশন বের করে নিয়েছি। কন্ডিশনটা কি না, এক্স ওয়াই কিন্তু ধনাত্মক মানটা নেব। এখানে রিয়েল পার্ট কিন্তু -1, কিন্তু আমি মানটা বসাবো ধনাত্মক হিসাবে, অর্থাৎ 1 বসাবো। তাহলে মাইনাসটা আমরা নেব না, ধনাত্মক মানটা নেব। তাহলে ব্যাপারটা ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমরা অ্যামপ্লিটিউডটা কত পেলাম? 2π/3। ঠিক আছে। আচ্ছা, আর একটা উদাহরণ আমরা করছি, এই অ্যামপ্লিটিউড নির্ণয়ের উপর। ঠিক আছে, ধরো ওই একই অঙ্ক, ধরো আমি একটা Z2 একটা কমপ্লেক্স নাম্বার ধরলাম, ধরো -1 -√3i। তাহলে রিয়েল Z2 কত? -1, আর ইমাজিনারি Z2 কত? -√3। এটা আমরা বুঝে গেছি, আগে শিখেছি। দেখো মাইনাস, দুটোই মাইনাস, এক্স মাইনাস ওয়াই মাইনাস, মানে দুটোই ঋণাত্মক কোথায় হয়? থার্ড কোয়াড্র্যান্টে। তাই থার্ড কোয়াড্র্যান্টে থিটার নির্ণয়ের ফর্মুলা কি? tan ইনভার্স y/x, সেখান থেকে পাই বাদ যাবে। এবার tan ইনভার্স y কত? -√3 না, শুধু √3। এটা কিন্তু একটু বুঝে নিতে হবে, মানে নেগেটিভটা নেব না, শুধু ধনাত্মক মানটা নেব। -1 নেব না, শুধু 1 নেব, আর সেখান থেকে 5 বিয়োগ, বাইরে tan ইনভার্স, আর এটা √3 মানে tan π/3 - π। tan বাদ গেলে π/3 হয়, -π হয়। এখানে π -3π/3 বিয়োগ করলে হয় -2π/3। দেখো ঋণাত্মক চলে এলো। তাহলে অ্যামপ্লিটিউড কত এলো? -2π/3। আর আগেরবারে কত ছিল? শুধু +2π/3। যেখানে যেরকম সেরকম আসবে। ঠিক আছে। তাহলে অ্যামপ্লিটিউড নির্ণয় করা কিন্তু একটা ডিফিকাল্ট কাজ, কিন্তু তোমার কাছে সহজ হবে যদি ওই যে অ্যামপ্লিটিউডে, অর্থাৎ যার অ্যামপ্লিটিউড বের করতে চাইছো সেটা কোন কোয়াড্র্যান্টে আছে সেটা যদি তুমি খুঁজে নাও, তাহলে যে কোয়াড্র্যান্টে থাকবে সেই কোয়াড্র্যান্ট অনুযায়ী তোমাকে সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু 99% অঙ্কের অ্যামপ্লিটিউড কিন্তু বেরিয়ে যাবে। 1% অঙ্ক রিমেন থাকবে, অর্থাৎ 1% অঙ্কের অ্যামপ্লিটিউড বের করতে হবে, যেখানে এই কায়দাটা হবে না, সেটা অন্য কায়দাতে হবে। সেটা আমরা যখন অঙ্ক আসবে তখন আমরা শিখব, কিন্তু 99% অঙ্ক কিন্তু এই কায়দাতে অ্যামপ্লিটিউডটা এসে যাবে। তাহলে অ্যামপ্লিটিউড জিনিসটা আমরা কি জিনিস জানলাম? আচ্ছা, এখানে একটা জিনিস অ্যামপ্লিটিউড বলতে গিয়ে একটা জিনিস তো বুঝতেই পারলে, যেমন মডুলাস যেমন সর্বদা ধনাত্মক হয় আর বড় জোর 0 হয়, অ্যামপ্লিটিউড কিন্তু সব হয়, প্লাসও হয়, মাইনাসও হয়, শূন্যও হয়। শুধু কন্ডিশন একটা, যাই মান আসুক না কেন সেটা যেন -π থেকে π এর মধ্যে থাকে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে অ্যামপ্লিটিউডটা আমরা মোটামুটি শিখলাম। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এলাম। এই যে মডিউলাস আর অ্যামপ্লিটিউড আমরা শিখলাম, সেটাকে কম্বাইন করব, অর্থাৎ একত্রিত করব। এই জন্য হেডিংটা এটাই লিখেছি যে জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। অর্থাৎ একটা জটিল রাশিকে মডিউলাস ও অ্যামপ্লিটিউড দিয়ে কিভাবে লেখা হয় সেটা আমরা শিখব। শেখার আগে একটা ছবি এঁকে জিনিসটা একটু ব্যাখ্যা করি। ধরো z = x + iy একটা কমপ্লেক্স নাম্বার, যার অবস্থান কিন্তু এইটা। আমরা একটু আগে জেনেছি যে ওখান থেকে মূলবিন্দু যোগ করব। এই যে ডিস্টেন্সটা, এটা হলো তোমার মড z, এটা আমরা জেনেছি। আর অ্যামপ্লিটিউডটা যে কোনো জানলাম যে থিটাটা, সেটা কোনটা না, ওই মড জেডটা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটা হলো অ্যামপ্লিটিউড। তাহলে কি বললাম? যে কোনো জটিল রাশির একটা অবস্থান থাকবে, সেখান থেকে মূলবিন্দু যোগ করলে যে ডিস্টেন্সটা পাবে সেটা হলো মড জেড, যেটা আমরা আর দ্বারা চিহ্নিত করি। মড জেডকে আমরা আর দ্বারাও চিহ্নিত করি। ঠিক আছে, এটা আমি কোথাও বলিনি না, মড জেড আর দ্বারাও চিহ্নিত করা হয়। আর যে মানে এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে থিটা, সেটা অ্যামপ্লিটিউড দ্বারা চিহ্নিত করা হয়। এটা আমরা জেনেছি। আচ্ছা, এটা যোগ টানলে এটা ত্রিভুজ হবে।
তাহলে অ্যামপ্লিটিউড আর মডিউলাস আমরা জেনেছি। এবার আমি একটা উদাহরণ দিই, ধরো জেড ইকাল টু, একই উদাহরণ নেই তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। এইটা মড জেড কত বেরিয়েছিল, আমরা জানি যে মড জেড 1 স্কোয়ার আর √3 স্কোয়ার, 1 আর 3 4 হয়ে 2 হয়েছিল, তাই তো, √4 মানে 2। আর অ্যামপ্লিটিউড কী করেছিলাম, অ্যামপ্লিটিউড জেড কীভাবে বের করেছিলাম, আচ্ছা অ্যামপ্লিটিউড জেড বের করে ডাইরেক্ট কী করবো, অ্যামপ্লিটিউড জেড সমান, আচ্ছা অ্যামপ্লিটিউড সমান যে দুটোই ধনাত্মক প্রথম কোয়াড্রেন্ট অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে আমি লিখতে পারি যে tan ইনভার্স √3/1, মানে আমি লিখতে পারি যে tan ইনভার্স tan π/3, মানে চলে এলো তোমার π/3। তাহলে এটা হলো অ্যামপ্লিটিউড জেড, মানে যেটা থিটা ইকাল টু সূত্র লিখেছিলাম, থিটা না লিখে অ্যামপ্লিটিউড জেড লিখেছি, অ্যামপ্লিটিউড জেড সমান π/3। আচ্ছা গেল। এবার এই 2টা হলো মডিউলাস, π/3টা হলো আর্গুমেন্ট, এই দুটোকে একত্রিত করে লিখবো, অতএব জেড সমান 1 + √3i ছিল তো, সেটা না লিখে লিখবো জেড সমান 2 × cos π/3 প্লাস i sin π/3, এভাবে লেখা যায়। তোমরা এই মানটা বসে ক্যালকুলেশন করে দেখবে, এটাই পাবে। তাহলে এইটা হলো কমপ্লেক্স নাম্বারের নর্মাল ফর্ম, এটাকে বলা হয় a + ib ফর্ম। এটা আমরা শিখেছি, প্রথম ক্লাসে শিখেছি, পার্ট 1-এ শিখেছি। এইটা হলো কমপ্লেক্স নাম্বারের a + ib ফর্ম, আর এইটা হলো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। যেহেতু 2টাকে r দ্বারা চিহ্নিত করা হয় আর এটা থিটা, তাহলে কী হবে 2 cos θ প্লাস i sin θ, তাহলে এইটা হলো ফর্ম। ঠিক আছে, তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম কি না, জেড ইকাল টু r × cos θ প্লাস i sin θ, যেখানে r সমান মড জেড আর থিটা সমান অ্যামপ্লিটিউড জেড। তাহলে এই যে জিনিসটা আমরা শিখলাম, এই যে জিনিসটা জেড ইকাল টু r × cos θ প্লাস i sin θ, এই ফর্মটাকে বলা হয় মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। ঠিক আছে, কি বলা হয় না, মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। হ্যাঁ, যেটা কীভাবে নির্ণয় করতে হয় একটা উদাহরণ দিয়ে আমি বোঝালাম। এইভাবে নির্ণয় করার জন্য তোমাকে মডিউলাসটাকে লিখতে হবে, তার মডিউলাস ভ্যালু বের করতে হবে, তার অ্যামপ্লিটিউড ভ্যালু বের করতে হবে, তারপর সেটাকে এইটা দেখে r × cos θ প্লাস i sin θ, r এর জায়গায় 2 cos π/3 প্লাস i sin π/3, এটা লিখে দেওয়া যায়। তাহলে বোঝা গেছে। তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম মানে সাদা কথা হলো যে একটা জটিল রাশির মধ্যে 1 + ib, এর মধ্যে মডিউলাস অ্যামপ্লিটিউড কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু দেখো এইভাবে যদি তুমি লিখে ফেলো, সামনে যেটা আছে সেটা মডিউলাস আর ভেতরে কসের সঙ্গে যেটা আছে সেটা অ্যামপ্লিটিউড। যেহেতু ওই ফর্মটার মধ্যে মডিউলাস অ্যামপ্লিটিউড দেখা যাচ্ছে, সেই জন্য ওটাকে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম বলে। তাহলে জটিল রাশির কিন্তু দুটো ফর্ম আমরা শিখলাম, এতক্ষণ শিখছিলাম a + ib ফর্ম, আর এখন নতুন করে শিখলাম মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। তাহলে দুটোই ফর্ম আমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখলাম, মডিউলাস শিখলাম, অ্যামপ্লিটিউড শিখলাম, এবং তাদেরকে একত্রিতভাবে কিভাবে লেখা হয় সেটাও শিখলাম। ওকে, আচ্ছা এবারে একটু অঙ্ক করা যাক। ঠিক আছে, এটা অঙ্ক করা যাক। কি বলেছি, -1 - i, এটা জটিল রাশি তো, এই -1 - i একটা জটিল রাশি তো, এই জটিল রাশির মডিউলাস এবং অ্যামপ্লিটিউড নির্ণয় করো। ঠিক আছে, তুমি এখানে নাম দিয়ে দাও, ধরি জেড ইকাল টু -1 - i। ঠিক আছে, এখান থেকে রিয়েল জেড কত পাচ্ছ, -1, আর ইমাজিনারি জেড কত পাচ্ছ, -1। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, -1 আর -1, রিয়েল পার্ট -1, ইমাজিনারি পার্টও -1। এবার এখান থেকে আমি মড যেটা বের করে নেব, মড যেটা মানে কি জানি, রিয়েল পার্ট তার স্কোয়ার, ইমাজিনারি পার্ট তারও স্কোয়ার, মানে এটা 1 হবে, এটা √2 হবে। ওকে, এবার অ্যামপ্লিটিউডটাও বের করে নেব, অতএব অ্যামপ্লিটিউড জেড, এইটা হলো মেন
এটা সহজ, এটা কঠিন। অ্যামপ্লিটিউড জেড, এবার অ্যামপ্লিটিউড জেটের আমি কোঅর্ডিনেট অনুযায়ী অর্থাৎ পাদ অনুযায়ী চারটে পাদের চারটে ফর্মুলা শিখেছি। তাহলে প্রথম তোমাকে আইডেন্টিফাই করতে হবে আমার যে কমপ্লেক্স নাম্বারটা দিয়েছে সেটা কোন পাদে আছে। দেখো দুটোই ঋণাত্মক, এক্সও ঋণাত্মক ওয়াইও ঋণাত্মক, দুটো যদি ঋণাত্মক হয় ওটা তৃতীয় পাদে আছে, তাই তো। তৃতীয় পাদের ফর্মুলাটা লিখে ফেলবে। তৃতীয় পাদের ফর্মুলা হলো tan ইনভার্স y/x মাইনাস পাই। তাহলে তৃতীয় পদের ফর্মুলাটা কিন্তু আমরা লিখে ফেলতে পারলাম। এবার তৃতীয় পদের ফর্মুলা যখন অঙ্কটা করব, tan ইনভার্স ওয়াইয়ের মানটা কত বসাবো, আমরা সবাই জানি যে ইমাজিনারি জেড মানে -1y, কিন্তু আমি একটা জিনিস বলেছি যে এই ক্ষেত্রে ওয়াইয়ের জায়গায় কিন্তু তার পজিটিভ ভ্যালুটা বসাবো, অর্থাৎ প্লাস নিয়ে বসাবো, মানে উপরে 1 হবে নিচেও 1 হবে। tan ইনভার্স 1 মানে আমি লিখতে পারি tan π/4, tan বাদ হলে π/4 মাইনাস পাই মাইনাস 3π/4। তাহলে এটা হলো আমার অ্যামপ্লিটিউড। তাহলে মডিউলাস শিখলাম √2 অ্যামপ্লিটিউড, এটা অ্যান্সার আর এটা অ্যান্সার, তার দুটো অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, এবার একটা অঙ্ক এখানে চাইনি, সেটা যদি আমি তোমাকে ব্যাখ্যা করি যে এরা বলছে মডিউলাস ও অ্যামপ্লিটিউড নির্ণয় করো। যদি বলতো যে এই জটিল রাশিকে মডিউলাস ও অ্যামপ্লিটিউড আকারে প্রকাশ করো, তখন একটা লাইন পারতো, অতএব জেড সমান ফর্মুলা কি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা ফর্মুলা তো। তাহলে আর এর মান কত, √2 cos 3π/4 প্লাস আই সাইন 3π/4। তাহলে এই লাইনটা করতে হতো যদি চাইতো ওরা যে এই জটিল রাশিটার মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম আকারে প্রকাশ করো, তখন তোমাকে এই লাইনটা করতে হতো। তাহলে ব্যাপারটা বোঝা গেল। একটা অঙ্ক করে আমরা কিভাবে মডিউলাস এবং অ্যামপ্লিটিউড বের করতে হয় সেটা কিন্তু কিছুটা হলেও শেখার চেষ্টা করলাম। ঠিক আছে, আর একটা উদাহরণ দিয়ে আমি আর ব্যাপারটাকে আরও ইজি করব। আচ্ছা, এবার আমরা আর একটা অঙ্ক করে ব্যাপারটাকে আরও ইজি করে নেব। i/1 - i জটিল রাশিটিকে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে প্রকাশ করো, অর্থাৎ যে মডিউলাস অ্যামপ্লিটিউড আমরা শিখলাম সেটা আরেকবার ব্যাখ্যা করব। কিন্তু দেখো এই ফর্মটা বড় অদ্ভুতভাবে আছে। আমি একে লিখে ধরি z = i/1 - i। দেখো আমরা আগের ক্লাসে যেটা শিখেছি, প্রথম এই ফর্মটাকে a + ib আকারে প্রকাশ করে নিতে হবে। কী আকারে প্রকাশ করতে হবে, এভাবে a + ib, যেন এরকম দেখতে লাগে। ঠিক আছে, সেই জন্য কী করতে হবে যে 1 - i নিচে আছে, 1 + i দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে 1 + i দিয়ে কিন্তু উপর নিচে গুণ করতে হবে। এবার দেখো উপরে যখন গুণ করছি i আর i গুণ করলে i তার স্কোয়ার, আর নিচে হবে 1 স্কোয়ার আর এটা i এর স্কোয়ার। উপরে i হবে আর i স্কোয়ার মানে -1 হবে, এটা 1 স্কোয়ার 1 হবে আর i স্কোয়ার -1 হবে। i স্কোয়ার -1, সেই মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল। ওকে, তাহলে এটা আমি কি পাচ্ছি, এটা আমি পাচ্ছি উপরে পাচ্ছি i - 1, নিচে কিন্তু 2 পাচ্ছি। এটাকে a + ib আকারে সাজালে দেখো 1/2 মানে -12/2 আগে লিখলাম প্লাস i 1/2 লিখলাম। আচ্ছা, এই কায়দাটা নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝে গেছো যে -12কে আগে লিখব আর i/2কে পরে লিখব, i/2কে আবার +i বলে হাফটাকে ভিতরে রাখবো। তাহলে আমি এখান থেকে পাচ্ছি যে রিয়েল জেড কত পাচ্ছি -12 আর ইমাজিনারি জেড কত পাচ্ছি +12। ব্যাপারটা ক্লিয়ার? রিয়েল জেড -12, ইমাজিনারি জেড। এই পার্টটা যদি না বুঝতে পারো কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নেবে। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু আগের মানে পার্ট 1-এ আমি শিখিয়েছি, মানে এটা পার্ট 2 ভিডিও চলছে। পার্ট 1-এ আমি শিখিয়েছি যে -12কে আগে লিখে দেবো আর i/2কে এইভাবে সাজিয়ে লিখবো যাতে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আমি লিখতে পারি। তাহলে এটা পেয়ে গেছি। এবার আমি কি করব না মড জেড বের করব। আচ্ছা, মড জেড কত হয় দেখো, মড জেড তাহলে হবে -12 তার স্কোয়ার আর ½ তার স্কোয়ার। তাহলে এটা হবে 1/4, এটা হবে 1/4, সব মিলিয়ে আমি
1/2 পাবো। তাহলে এটাকে ভালো করে লিখলে 1/√2 পাবো। তাহলে মড জেড বেরিয়ে গেল, ঠিক আছে। কিন্তু মডুলাস হচ্ছে, এবার অ্যামপ্লিচিউড চাই। এবার আমি অ্যামপ্লিচিউড জেড বের করব। এইটা হলো সূত্র, 4টে সূত্র। এর যেমন একটা সূত্র, কিন্তু এতে 4টে সূত্র। আর তাহলে কোন কোয়াড্রেন্টে আছে? রিয়েল পার্ট -½ ইমাজিনারি পার্ট, মানে মাইনাস প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস, তাহলে দ্বিতীয় পাদে আছে, তাই তো। এক্স মাইনাস ওয়াই প্লাস কোন পাদে? দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদের ফর্মুলা হলো পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই কত? ওয়াইয়ের মান হাফ আর এক্সের মানও হাফ। তাহলে হাফ হাফ কেটে 1 হয়ে যায়। তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স 1 হয়। আচ্ছা, পাই মাইনাস ট্যান ইনভার্স 1 মানে ট্যান π/4। ট্যান ট্যান কেটে পাই মাইনাস π/4 হয়ে যাবে 3π/4। তাহলে বোঝা গেল। তাহলে কি হলো? 3π/4। তাহলে মডিউলাস পেয়ে গেলাম 1/√2, অ্যামপ্লিচিউড পেয়ে গেলাম 3π/4। এবার তোমায় কী চেয়েছে? মডিউলাস অ্যামপ্লিচিউড আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা আমি এখানে মুছে ছোট্ট করে একটু লিখে দিচ্ছি। অতএব জেটের মড অ্যামপ্লিচিউড ফর্ম হবে জেড ইকাল টু আর ইন্টু, ফর্মুলাটা আগে লিখে নাও, কস থিটা প্লাস আই সাইন থিটা। আর এর মান 1/√2 কস 3π/4 প্লাস আই সাইন 3π/4। দেখো, আমরা যখন অ্যামপ্লিচিউড শিখেছিলাম তখন বলেছিলাম না যে অ্যামপ্লিচিউড যেটা বেরোবে সেটা যেন -π থেকে +π এর মধ্যে থাকে। খেয়াল করে দেখেছো তো যে এই 3π/4 -π থেকে π এর মধ্যে আছে কি না? অবশ্যই আছে। দেখো 3π/4 মানে এটা 1-এর থেকে কম, মানে -π থেকে π এর মধ্যে অবশ্যই আছে। তাহলে জিনিসটা শিখলাম। তাহলে যে কোনো জটিল রাশিকে যদি a+ib আকারে না থাকে, তাহলে আগে তোমাকে a+ib মানে এইভাবে তোমাকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট বের করে তার মড বের করতে হবে, তার অ্যামপ্লিচিউড বের করতে হবে। অ্যামপ্লিচিউড আর মডকে পাশাপাশি লিখে তোমাকে মডুলাস অ্যামপ্লিচিউড আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, মোটামুটি 11-এ কিন্তু পরীক্ষায় এটা আসে। তাহলে আর অঙ্ক করব না, বাকি অঙ্ক তোমাদের নিজেদেরকে করতে হবে। আচ্ছা, জটিল রাশির কতগুলো আমরা একটু সূত্র একটু আমরা দেখে নেব। মানে কত দেখো লিখেছি, জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিচিউডের কিছু সূত্র, ঠিক আছে। তাহলে মডিউলাস অ্যামপ্লিচিউডের কিছু সূত্র আমি একটু বলে দিই। প্রথম সূত্রটা হলো মড জেড যদি 0 হয় তাহলে তুমি বুঝবে যে জেড ইকাল 0, অর্থাৎ একমাত্র 0 জটিল রাশির জেড ইকাল 0, অর্থাৎ 0 জটিল রাশির মডুলাস ভ্যালু 0 হয়। উল্টোটাও হয়, ভাইস ভার্সা, ঠিক আছে। মড জেড যদি 0 হয়, অর্থাৎ মডিউলাস যদি 0 হয় তাহলে বুঝবে যে জেড 0, আবার জেড যদি 0 হয় তাহলে বুঝবে মডিউলাস 0। তাহলে 1 নম্বর। 2 নম্বর কি, যেটা আমরা একটু শিখেছি, এক জায়গায় করে দিয়েছি, মড জেড, মড অফ জেড বার আর মড অফ মাইনাস জেড, এই 3টে ভ্যালু সমান, এটা আমরা জেনেছি। 3 নম্বর কি, এটাও জেনেছি যে জেড ইন্টু জেড বার মানে মড জেড তার স্কোয়ার, এটাও শিখেছি। 4 নম্বর, মানে সূত্রগুলো এক জায়গায় করে দেওয়া হচ্ছে। 4 নম্বর হলো Z1 Z2 মড, এটা কিন্তু আমরা শিখিনি, সেটা কিন্তু এখন শিখে নেব। যে Z1 Z2 গুণ করে তার মড নেওয়া মানে Z1 এর মড আর Z2 মড। আচ্ছা, 5 নম্বর কি বলছে যে ভাগের বেলা Z1 এর বাই Z2 তার যদি মড নাও তাহলে উপরে Z1 এর মড হবে আর নিচে Z2 মড। এখানে মড মানে মডিউলাস, কন্ডিশন অ্যাপ্লাই যে এটা যেন নট ইকাল 0 হয়, ঠিক আছে। 6 নম্বর সূত্র কি হবে না, 6 নম্বরে আসছে তোমার 6 নম্বর কাকে দেব? 6 নম্বরে একটু কঠিন সূত্র দিয়ে দিই, গুণ আর ভাগে, কিন্তু বিয়োগের তো হয় না। আচ্ছা, 6 নম্বর সূত্র এইটা বানাও।
যে Z1 আর Z2 তার মড লেস দ্যান ইকুয়াল টু Z1 এর মড আর Z2 এর মড, তাদের বিয়োগফলের যোগফল। ঠিক আছে, তাহলে কি বললাম, তাহলে Z1 প্লাস Z2 এর মড লেস দ্যান Z1 প্লাস Z2। 7 নম্বর, যদি বিয়োগ হয় যে Z1 মাইনাস Z2 তাদের মড সর্বদা বড় হবে Z1 এর মড, বিয়োগের বেলা কিন্তু উল্টোটা হয়। হ্যাঁ, ঠিক আছে, এটার ফর্মুলা, এই ফর্মুলাগুলো জাস্ট একটু মনে রাখবে, চোখে চোখে রাখবে। 7টা হলো মন 7টা সূত্র। আচ্ছা, এবার আটেরটা করে দিই। আর দেখো অ্যামপ্লিটিউড জেড, অ্যামপ্লিটিউড জেড মানে তুমি লিখতে পারো যে অ্যামপ্লিটিউড জেড যা বেরোবে মাইনাস অ্যামপ্লিটিউড জেড বার একই বেরোবে। এবার 9 দাগের অঙ্কটা মানে সূত্রটা একটু কঠিন, এর বোঝার আছে। অ্যামপ্লিটিউড Z1 Z2 কী হয়, অ্যামপ্লিটিউড Z1 প্লাস অ্যামপ্লিটিউড Z2 প্লাস 2n পাই, আর ভাগের বেলা কী হয়, অ্যামপ্লিটিউড Z1 মাইনাস অ্যামপ্লিটিউড Z2 প্লাস 2n পাই। এই যে n, এই n এর মান হয় 0 হবে অথবা 1 অথবা -1, এই তিনটের মধ্যে কোনো একটা মান হবে, সেটা অঙ্কে করার সময় আমি তোমাদের বুঝিয়ে দেব। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সূত্র। ঠিক আছে, এই 9খানা সূত্র তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এবার একটু অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করে দিই। ঠিক আছে, তাহলে আজকের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই। Z ইকাল টু 3 + 2i/1 - i জটিল রাশিটাকে কোন পাদে অবস্থিত, অর্থাৎ এটাকে a + ib আকারে সাজিয়ে কোন পাদে অবস্থিত সেটা বের করতে হবে। আচ্ছা, এই কথাটা দুটো পড়ে নেবে, পড়ে সত্য না মিথ্যা তোমরা বলবে। আর চারিদিকে কি নিচে দেখো 4খানা জটিল রাশি দিয়েছি, প্রত্যেককে মডিউলাস বের করতে হবে, অ্যামপ্লিটিউড বের করতে হবে, এবং মডিউলাস অ্যামপ্লিটিউড বার করা হয়ে গেলে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ লাস্টে যেটা শেখালাম সেই 4টে অঙ্ক করতে হবে। এটা 1 - i, এটা তো ডাইরেক্ট হয়ে যাবে। এটা 1 + i × √3 - i, এটাকে আগে গুণ করতে হবে, গুণ করে a + ib আকারে সাজিয়ে তারপর করতে হবে। এটা কি করতে হবে, কোঅর্ডিনেশন করতে হবে। এটা i³ মানে i² × i² মানে -1, মানে i³ মানে -i হয়ে যাবে। ঠিক আছে, i³ -i হয়ে যাবে, আর 1 + i দিয়ে উপর নিচে গুণ করতে হবে। আর এটাকে আগে স্কোয়ার ভেঙে নেবে, ভেঙে নিয়ে তারপর তার করণীয় তার উল্টো দিয়ে উপর নিচে গুণ করে a + ib আকারে সাজিয়ে তারপর মডিউলাস অ্যামপ্লিটিউড বের করে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম আকারে প্রকাশ করবে। ওকে, তাহলে এই অ্যাসাইনমেন্টগুলো করে তোমাদের কিন্তু যত সম্ভব তাড়াতাড়ি গ্রুপে পোস্ট করতে হবে। ঠিক আছে, যার যেটা অসুবিধা হবে গ্রুপে শেয়ার করবে, আমি সেটা হেল্প করে দেবো।